আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেধাবী ছাত্রদের নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান দারুন নাজাত প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নাজাতের বন্ধন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা গত রমজান মাসের শেষের দিক থেকে শুরু করেছি প্রাক্তন যে সকল মেধাবী শিক্ষার্থী দারুন নাজাতের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে তাদেরকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য এবং তাদের মুখ থেকে তাদের কৃতিত্বের কথা শুনে যেন আমরা একটু উৎসাহ বোধ করি, আমাদের ছোট ভাইয়েরা বা প্রত্যেকে আমরা যেন নিজেদেরকে গর্ববান মনে করি। ঠিক একইভাবে আজকে আমাদের আমাদের সাথে উপস্থিত হয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অত্যন্ত দুজন মেধাবী শিক্ষার্থী এবং তারা নিজ নিজ ব্যাচের মেধাবী তো বটে এবং এখন পর্যন্ত দারুন নাজাত মাদ্রাসার সকলের কাছে খুবই জনপ্রিয় দুজন মুখ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজন মানুষ যিনি একজন হাফিজে কোরআন এবং আমাদের দারুন নাজাতের যে সেরা যে কয়টি ব্যাচ ছিল তাদের মধ্যে 2007 সালের দাখিল ব্যাচ কিন্তু অত্যন্ত সবার কাছে জনপ্রিয় একটি ব্যাচ। সেই ব্যাচের প্রথম সারির শিক্ষার্থী এবং পরবর্তীতে তিনি বুয়েটে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ এবং তার পরবর্তীতে বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানিতে তিনি কাজ করছেন। তিনি বেশ কয়েকটি কোম্পানি কো-ফাউন্ডার এবং আমাদের সকলের প্রিয় হাফেজ মোহাম্মদ হুসাইন মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুসাইন মাহদী ভাই কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। I'm really excited to be here today আসলে। থ্যাংক ইউ আপনার কাছে আবারও ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাথে আরো একজন উপস্থিত রয়েছেন। দারুন নাজাতের আজকের এই পর্যন্ত আসার পেছনে যাদের অবদান সবার আগে আপনারা জানেন, আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুর এখন যে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেন বা দারুন নাজাত এই মিডিয়াতে আমাদের দারুন নাজাতের সকল কিছু এর পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি এবং যিনি দিনরাত পরিশ্রম করে নিজের পাঠদানের পাশাপাশি দারুন নাজাতকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তাফসীর শাখার সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত আজকে দুজন অতিথিকে আমরা পেয়েছি এবং দুজনই অত্যন্ত সুপরিচিত নিজ নিজ ক্ষেত্রে সফল দুজন মানুষ এবং আমার প্রিয় হুসাইন মাহদী ভাই তখন দারুন নাজাতে আমরা ছিলাম সেই সময় আমাদের সকলের কাছে আইডল ছিলেন। হুসাইন মাহদী ভাইয়ের সাথে একটু কথা বলা, ভাইয়ের সবকিছু আর কি। আশা করি আজকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনেক লাভবান হবে হুসাইন মাহদী ভাইয়ের কাছ থেকে এবং আমাদের বর্তমান এবং সাবেক এবং যারা অনুজ রয়েছে তারাও বেশি উপকৃত হবে আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি না দেরি করে সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। প্রথমে হুসাইন মাহদী ভাইয়ের কাছে আপনার পরিচয়টা তুলে ধরার জন্য অনুরোধ করছি। আপনি দারুন নাজাতে কিভাবে আসলেন, দারুন নাজাতে পড়াশোনা করেছেন, একজন হাফেজে কোরআন, পরবর্তী বুয়েটে গেলেন, তারপরে আপনি এখন বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, এস্তোনিয়া, সিঙ্গাপুর, ইউএস বেশ কিছু। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন হুসাইন মাহদী ভাইয়া। Sure. Thank you so much, Hassan. আমি যেটা বললাম যে I feel really proud and very excited today যে আমি আজকে এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করতেছি। যদিও দারুন নাজাতের অনেকের সাথেই অনেকদিন হয়তো খুব একটা পার্সোনাল কমিউনিকেশন হয় নাই, গ্যাপ রয়ে গেছে, বাট আই থিঙ্ক একটা পার্সোনাল কি বলে ইন্টারনাল রিলেশনটা এখনো রয়ে গেছে এবং যার কারণে যখন তুমি বলছো যে আজকে প্রোগ্রামটা আসতে হবে, দো আই থিঙ্ক প্রথমে আমি বলছিলাম যে আমি পারবো না, আমি আসলে এরকম লাইভ কোনো প্রোগ্রাম করি নাই, বাট দেন অ্যাকচুয়ালি আই এগ্রিড উইথ ইউ টু কাম হিয়ার। সো আমি ছোট্ট করে আমার পরিচয়টা একটু বলি। আমি আসলে দারুন নাজাতে 2007 সালে দাখিল পরীক্ষা দিই। তো তার আগের ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে আমি হেফজ শেষ করেছি 2011 সালের দিকে। ছোটবেলায় আমি স্কুলে পড়তাম, ক্লাস 3 পর্যন্ত স্কুলে পড়েছি, এরপরে হেফজ পড়েছি। হেফজ করার পরে আমি মাঝখানে কওমি মাদ্রাসায় পড়েছি প্রায় 2 বছরের মতো, পুরোপুরি 2 বছর না, যেখানে আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখা হয় অনেক ভালোভাবে। এরপরে যেটা হয় যে মাঝখানে যেহেতু হেফজ এবং কওমি মাদ্রাসার পড়ার কারণে একটা বড় গ্যাপ হয়ে যায়,
বাট স্টিল আমি যেটা করলাম যে স্কুলে পড়তাম, ক্লাস 3 পর্যন্ত পড়েছিলাম, তো একবারে জাম্প করে ক্লাস 8-এ দাখিল মাদ্রাসা মানে একটা আলিয়া মাদ্রাসায় এসে ভর্তি হয়ে যাই মাঝখানে এসে হঠাৎ করে। তো 8 কোন রকম বাসায় থেকে শেষ করে আমি 9-এ আসলে দারুন নাজাতে ভর্তি হই। আহ তো দারুন নাজাতে 9 এবং 10 এই দুইটা, তাসে এবং আশের, এই দুইটা ক্লাসে আমি পড়াশোনা করি। এবং এই সময়টার অনেক মানে অনেক কি বলে আমার লাইফের যদি বলি টার্নিং পয়েন্ট, কারণ যেটা বললাম যে অনেক বড় একটা গ্যাপ ছিল আমার লাইফে, আমি সায়েন্স, ম্যাথস বা অন্যান্য সাবজেক্ট কিছুই পড়ি নাই। সেই গ্যাপটা শেষ করে দারুন নাজাত আমাকে অনেক কিছু দিছে এই সময়টা, আমি আর হয়তো ডিটেলস বলতে পারবো। বাট আফটার দ্যাট যেটা হয় যে আমি আসলে কলেজে ভর্তি হই, গভর্নমেন্ট সায়েন্স কলেজে ভর্তি হই ঢাকায়। এখানেও বেশ মজার স্টোরি আছে, হয়তো পরে শেয়ার করা যাবে ডিটেল। এন্ড দেন হচ্ছে আমি বুয়েটে পরীক্ষা দিই, ভর্তি পরীক্ষা, বুয়েটে চান্স পাই, আমার পজিশনও বেশ ভালো ছিল। এন্ড দেন বুয়েটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করি। বুয়েটে থাকাকালীন অবস্থায় আসলে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখনই আমার প্রথম প্রতিষ্ঠান আমি শুরু করি, lifecarnival.com। এটা একটা ক্যারিয়ার রিলেটেড একটা প্ল্যাটফর্ম, যেখানে উই অ্যাকচুয়ালি হেল্প দ্য স্টুডেন্ট টু ফাইন্ড দেয়ার ইনার পটেনশিয়াল এন্ড বিল্ড দেয়ার ক্যারিয়ার অন দ্যাট। সেটা ছিল lifecarnival.com। এর পরবর্তী লাইফ কার্নিভাল ফাউন্ডেশন নামে আমরা আরেকটা প্রতিষ্ঠান করি একই কনসেপ্টে নিয়ে। এন্ড দেন ফাইনালি 2015-এ আমি গ্রাজুয়েশন শেষ করি। ঠিক ওই সময়টাতে আমি আরেকটা প্রতিষ্ঠান শুরু করি, নিটেক্স, যে একই প্রতিষ্ঠানটা আমি রান করে যাচ্ছি, আমি এবং আমার ফ্রেন্ড আরেফিন। ও আসলে দারুণ নাজাতেই ছিল, তো আমরা একসাথে এই প্রতিষ্ঠানটা এখন রান করতেছি। আর ইন দা মিন টাইম আমি আসলে রিভ সিস্টেমস লিমিটেড নামে একটা সফটওয়্যার ফার্ম, বাংলাদেশে ওয়ান অফ দি বিগেস্ট লার্জেস্ট সফটওয়্যার ফার্ম, ওখানে কাজ করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এছাড়া কিউআই অ্যানালাইসিস ইনকর্পোরেশন, দে আর নিউ ইয়র্ক বেসড অ্যানালাইটিক্স ফার্ম, ওদের ওখানে আমি কনসালটেন্ট হিসেবে ছিলাম মাঝখানে। আর এখন আমি ফুল টাইম আমার নিজের প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি। সো ইয়া, দ্যাটস মি, আই থিংক। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর শেয়ারিং। আসলে অ্যামেজিং, কি বলবো ভাই, আসলে আপনার এই ছোট্ট ইয়ে বিষয়ের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আমাদের যারা ছোট ভাইয়েরা রয়েছে অনেক উৎসাহিত হবে, অনেক ইন্সপায়ার হবে আশা করি। ভাই আপনার কাছে আবারও আসবো, আমি এই পর্যায়ে চলে যাচ্ছি ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, আপনি যদি আপনার দারুন নাজাতে আসার প্রেক্ষাপটটা একটু আমাদের কাছে তুলে ধরতেন, এবং আপনি সফলতার সাথে সারা বাংলাদেশের মধ্যে সেরা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর মধ্যে কিন্তু আপনি একজন। আপনি এ প্লাস পেয়েছিলেন অনার্সে এবং ভালো একটা সিজিপিএ করেছেন, এবং পরবর্তীতে আপনি কৃতিত্বের স্বাক্ষর রাখছেন, আপনি অ্যারাবিক পত্রিকার এডিটর হিসেবে রয়েছেন। তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন দারুন নাজাতে আসার প্রেক্ষিতটা। জি, ধন্যবাদ প্রাক্তন উপস্থাপক, মডারেটর। দারুন নাজাতের অত্যন্ত পরিচিত মুখ আমাদের হাসান ইয়াহিয়া। আসলে আমি অবাক হয়ে যাই যে এই প্রাক্তন ছাত্র যারা আসলে এখন দারুন নাজাতে নেই, তারা নিজ নিজ স্থান থেকে দারুন নাজাতকে এত ভালোবাসে, দারুন নাজাতকে নিয়ে এত কাজ করে। আমরা দারুন নাজাতকে নিয়ে আসলে তাদের মতন তেমন কিছুই করতে পারি না। ধন্যবাদ জানাই ভাই আপনাকে। এছাড়া আরো যারা আমাদের এই দারুন নাজাতকে পিছন থেকে অনেক সহযোগিতা করে, দারুন নাজাতকে হাইলাইটস করে, তাদের অন্তরে ধারণ করে, আমি সকলকে প্রকাশ করি। তো আসলে দারুন নাজাতে আসার যে প্রেক্ষাপট, আমার একটা জীবনে স্বপ্ন নিয়েই, মানুষের একটা লক্ষ্য নিয়েই কিন্তু মানুষ পথ চলে। তা আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখনই আমি আমার লক্ষ্য নির্ধারণ করেছি, এবং এখনো পর্যন্ত আমি আমার সেই লক্ষ্যে পথ চলতেছি। তো মানুষ যখন লক্ষ্য নির্ধারণ পৌঁছা পর্যন্ত কি মানুষের পথে অনেক বাধা আসে, হ্যাঁ, অনেক সমস্যা আসে, সেগুলো পেরিয়েই কিন্তু মানুষ সামনে এগোতে হয়। দারুন নাজাতে আসলে আমি দারুন নাজাতে কখনো ভর্তি হওয়ার আগে কখনো দারুন নাজাতে আসি নাই। আমার ফার্স্ট দারুন নাজাতে আসা হলো ভর্তির উদ্দেশ্যে। আমি আগে থেকে দারুন নাজাত সম্পর্কে জেনেছি, দারুন নাজাতের আমল, দারুন নাজাতের আখলাক, আদর্শ, এটা আমার কাছে আসলে অত্যন্ত খুবই প্রিয় লেগেছে, খুবই ভালো লেগেছে। সেখান থেকেই কিন্তু মূলত আমার একজন ওস্তাদ ছিলেন, আমি ওই ওস্তাদের পরামর্শ ক্রমে আমি দারুন নাজাতে এসেছি, এবং আমার সকল ওস্তাদ কিন্তু দারুন নাজাতে আসার পক্ষে। এ ব্যাপারে কিন্তু আমি যখন একটা মত পেশ করেছি যে আমি দারুন নাজাত আমার খুব ভালো লাগে, তখন কিন্তু কেউ দারুন নাজাত নিয়ে ভিন্ন কোনো কথা বলে না। আসলে দারুন নাজাতটা আল্লাহর দরবারে মকবুল প্রতিষ্ঠান, তো সবার অন্তরে কিন্তু আসলে এটা ছুঁয়ে গেছে। তো সেই ওস্তাদের পরামর্শ করে নেমে আমি দারুন নাজাতে মূলত এসেছি। এসে এখানে আমাদের যে মোহতারাম কাঠালিয়া হুজুর, আমি আল কোরআনে অনার্স করেছি, এই আল কোরআন সাবজেক্টটা চয়েস কিন্তু আমাদের কাঠালিয়া হুজুর। কাঠালিয়া হুজুর আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে আসার পরে, তখন আমি হুজুর বললাম যে হুজুর কোন সাবজেক্ট নেওয়া যায়, আমি এখন পড়বো। হুজুর বলছে যে তুমি আল কোরআন নাও, তোমার জন্য আল কোরআন নেওয়াটা ভালো হবে। তো আমি সেখানে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে। তো আমার এই যে এই পর্যন্ত আসার কিন্তু প্রত্যেকটা পরামর্শ, সিদ্ধান্ত আমি এককভাবে কখনো নেইনি।
আমি আমার আসাতাজে কেরামদের থেকেই পরামর্শ নিয়েই কিন্তু আমি আমার জীবনে সেটাকে বাস্তবতায় রূপ দিয়েছি। তো যাই হোক, এই ভালোবাসার স্থান থেকে পছন্দের স্থান থেকেই মূলত আসলে আমার দারুন নাজাত চয়েস। এবং দারুন নাজাতকে নিয়ে আমার আসলে আরো অনেক কিছু সুন্দর স্মৃতি আছে, আমি ইনশাআল্লাহ বলবো সেটা। জি, জি, অবশ্যই, অবশ্যই। আমরা শুনবো ভাইয়া। অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনার আপনার ভূমিকাটা অনেক সুন্দর ছিল। মাহাদি ভাই, আপনি যদি এ পর্যায়ে দারুন নাজাতে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ক্যারিয়ার রিলেটেড। আসলে অনেক সময় আমরা ডিপ্রেশনে ভুগি, মাদ্রাসায় পড়েছি, আমাদের আসলে কি করা হবে, আমরা ইন্টার পড়ছি না, বা আসলে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বা অন্যান্য সাবজেক্ট বা আর্টস এর ছাত্রদের জন্য এই ক্যারিয়ার রিলেটেড যদি আমাদের কিছু বলতে হবে, আমরা আমাদের ক্যারিয়ারটাকে আরো ভালো কিছু করতে পারি মাদ্রাসা শিক্ষার্থীরা, যে মাদ্রাসা সেক্টরের বাইরে যে বা রিলিজিয়াস সেক্টরের বাইরে যে একটু ব্রড আকারে এই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন মাহাদি ভাইয়া। নিঃসন্দেহে। যদিও কোশ্চেনটা অনেক বড়, আমি একটা কাজ করতে পারি। আমি প্রথমত হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য প্রবাবলি কিছু বলতে পারি, এবং আমার কাছে মনে হয় যে আজকে যারা শুনতেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হবে যদি মানে এই যে ক্লাস 9, 10 এবং 11, 12 যারা থাকে, প্রবাবলি এদের বিজ্ঞান ছাত্র যারা থাকবে তাদের জন্য হয়তো আমি কিছু কথা শেয়ার করতে পারি। আহ তো একটা বিষয় হচ্ছে কি যে আহ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে আমি ভালো করব, আমার কাছে যেটা মনে হয়েছে অলওয়েজ, তার জন্য মানে আমরা পড়াশোনার কথা বলতেই পারি যে হ্যাঁ ফিজিক্সে কেমনে ভালো করা যায়, কেমিস্ট্রিতে কেমনে ভালো করা যায়, এগুলো খুব স্পেসিফিক। সেগুলো না বলে আমি কিছু কমন কথা বলতে চাই যেটা আমাদের মাথায় রাখা উচিত আর কি। যেমন একটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমি বিজ্ঞানে কেন পড়াশোনা করব। এটা যদি এমন হয় যে আমি বুয়েটে পড়তে চাই, যাতে এটা না হয় আসলে, বা আমি মেডিকেলে পড়তে চাই, তার চেয়েও একটা মজার বিষয় হচ্ছে যে ইন্টারেস্টটা থাকা লাগবে। যে বিজ্ঞান যে সাবজেক্টটা, যে কারণ বিজ্ঞান মানে আসলে আমরা যেটা বলি আসলে এক্সপ্লোর করতে পারা। কারণ আল্লাহ তাআলা তো পৃথিবী সৃষ্টি করছেন এবং কিছু সেট অফ রুলস এই পৃথিবীতে বা মহাবিশ্বে দিয়ে দিচ্ছেন। বিজ্ঞান যেটা করে আসলে এই রুল গুলোকে এক্সপ্লোর করে এবং ফাইন্ড আউট করে। আমরা কিন্তু কোনো কিছু আবিষ্কার করি না, আমরা কাইন্ড অফ হচ্ছে এক্সপ্লোর করে খুঁজে বের করি। তো এই যে এক্সপ্লোরেশন বা এই যে আগ্রহটা থাকা লাগবে যে হ্যাঁ আমি আসলে এক্সপ্লোর করতে চাই, আমি জানতে চাই হাউ এভরিথিং ওয়ার্কস। তো সেটা যে খালি আমার ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের ভিতরেই থাকে তা কিন্তু না আসলে। হ্যাঁ, আবার মানে আমার খালি পাঠ্যপুস্তকে থাকে না, এর বাইরেও অনেক কিছু থাকে। আর ওই বিষয়গুলা যদি আমার ইন্টারেস্ট থাকে, তাহলে আমি বিজ্ঞান পড়াশোনা করে আমি অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবো লাইফে। সেটা আমি বুয়েটে ভর্তি হওয়াটাই বলি বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটাই বলি, আর এর বাইরেও অনেক কিছু করা সম্ভব। তো এটা আমার ফার্স্ট পয়েন্ট, এটা সবাই একটু মাথায় রাখবো যে আমার বিজ্ঞান বিষয়টা নিয়ে, ইটসেলফ বিজ্ঞান এই ব্যাপারটা নিয়ে আগ্রহ থাকা লাগবে। আর 2 নাম্বার একটা বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবার মধ্যে যারা নাকি স্পেশালি বিজ্ঞানে পড়তেছি, এবং ইটস ফর অল এভরিওয়ান এলস অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং মেন্টালিটি থাকাটা ইম্পর্টেন্ট। প্রবলেম সলভিং মেন্টালিটি বলতে আমি কি বুঝাই আসলে, যেমন আমরা হয়তো সবাই গণিত গণিত করি, তাই না? গণিতে দেখা যায় হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মুখস্থ করে ফেললাম, একটা ম্যাথ মিলায় ফেললাম। ইটস নট প্রবলেম সলভিং আসলে, এটাকে প্রবলেম সলভিং বলে না। প্রবলেমস এটা হচ্ছে এক্সারসাইজ সলভ করা হয়। হ্যাঁ, আমি একটা কিছু এক্সারসাইজ দিছি, আমি এক্সারসাইজ ধরে ধরে সলভ করলাম। প্রবলেম সলভিং মানে হচ্ছে যে এমন একটা সমস্যা, যে সমস্যাটা নিয়ে আমার ভাবতে হবে অনেকক্ষণ, আমি অনেকক্ষণ ভেবে চিন্তে অনেকগুলো লজিক দিয়ে খুব উইয়ার্ড সব আইডিয়া নিয়ে আসবো, অনেকগুলা লজিক খাটাবো, খাটায় হয়তো 1 দিন 2 দিন লাগায় একটা প্রবলেম সলভ করলাম। তো এতে সুবিধা যেটা হয়, সুবিধাটা হচ্ছে তোমার মানে আমাদের ব্রেইনটা তখন কাজ করতে শিখে। মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় কি, আমরা ওই যে মুখস্থ করি, কিছু সূত্র মুখস্থ করলাম, এরপরে ম্যাথ মিলায় ফেললাম, আমরা খুব খুশি হয়ে যাই যে সব হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট আসলে। ব্যাপারটা হচ্ছে আমার এই প্রবলেম সলভিং মেন্টালিটিটা গ্রো করতে হবে, যে আমি একটা এমন সমস্যা নিব যে সমস্যাটার সমাধান এখন পর্যন্ত কেউ করে নাই, এবং সেই সমস্যাটা নিয়ে আমি ভাববো 3 দিন ধরে, এবং 3 দিন ধরে ভাবার পরে হয়তো কোনো সলিউশনই পাবো না। বাট আমার বেনিফিটটা কোথায় হইলো, সেটা হচ্ছে আমি যে 3 দিন ধরে ভাবলাম, ব্রেনটা যে কাজ করলো, দ্যাট ওয়াজ মাই বেনিফিট। তো এই জন্য আমি বলবো যে কিছু বই আছে, যেমন আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও কিছু বই থাকে, হয়তো আমরা মাঝে মাঝে সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে পারি। বেশ মজার মজার যেমন নিরণে অনুরণ নামে একটা বই আছে। আহ তারপরে হচ্ছে এরকম আরো মানে এসব মানে লাইব্রেরিতে গেলেই পাওয়া যাবে, যে গণিত অলিম্পিয়াড, তারপরে ফিজিক্স অলিম্পিয়াড, এসবে অনেক অনেক মজার মজার বই ওরা পাবলিশ করেছে, সেই বইগুলো আমরা পড়তে পারি জাস্ট টু এনরিচ আওয়ার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। আর থার্ড, আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করতে চাই এই মুহূর্তের জন্য, সেটা হচ্ছে আহ লেগে থাকা শিখতে হবে।
সেটা হচ্ছে যে মানে পার্সিভিয়ারেন্স যেটাকে বলে আর কি, যে যেমন যেটা মাত্রই বলতেছিলাম, যেটা প্রবলেম সলভিং করা মানে হচ্ছে একটা প্রবলেম নিয়ে 3 দিন ধরে পড়ে থাকা, যেটা নাকি আমরা সত্যি কথা বলতে অনেক করছি। আর হয়তো 9-10-এ করি নাই, বাট যখন 11-12-এ উঠছি তখন এই ব্যাপারগুলো জানতে শিখছি যে আচ্ছা মানে একটা প্রবলেম, আমার একটা প্রবলেম যেটা 3 দিন ধরে চিন্তা করা যায়, আগে ভাবতেই পারতাম না। আগে তো কি করতাম যে আরে 1 ঘন্টা মানে 5 মিনিট ধরে পারি না, ধর বাদ একজনকে জিজ্ঞেস করে ফেলতাম ভাইটা কেমনে করে বলেন তো। বাট এই যে চিন্তা করতে হবে আমার, এটা কখনো ছিল না। তো এই পার্সিভিয়ারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে লেগে থাকতে হবে, তাহলে আসলে সফলতা আসবে, এবং সেটা ক্যারিয়ার, লাইফ, এভরিওয়্যার। তো 3টা পয়েন্ট বললাম, ইন্টারেস্ট থাকা লাগবে, আর একটা হচ্ছে বললাম প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, আর থার্ড হচ্ছে পার্সিভিয়ারেন্স বা লেগে থাকতে হবে, তাহলে সফলতা আসবে। আই থিঙ্ক সো ফার আমি শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এই 3টা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে আপনি যে 3টি পয়েন্ট তুলে ধরলেন। আপনার কাছে আবারও আসবো ভাইয়া। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি ইব্রাহিম ভাইয়ের কাছে। একটা বিষয় যেটা কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী, আমাদের কিন্তু অ্যারাবিক গ্রামার বলেন বা অ্যারাবিক লিটারেচার বলেন বা অ্যারাবিক বা কোরআন হাদিস বা ফিক বা যে কোনো উসুল অনেক বেশি পড়তে হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। তো আরবিতে আমাদের কেন এতটা বেশি অনাগ্রহ মাদ্রাসা শিক্ষার্থীদের? এই অনাগ্রহ থেকে বেরিয়ে আসার প্রতিকার কি? আমরা কিভাবে আরবিতে ভালো করতে পারি? এই যেহেতু আপনি আরবি ভাষা নিয়ে কাজ করছেন, আপনি আরবি ম্যাগাজিন নিয়ে কাজ করছেন, দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন ইয়েতে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি আরবিক অনেকগুলো তো এই বিষয়ে আমাদের কি একটু বলবে, আরবিতে কেন আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের এত অনাগ্রহ? বিশেষ করে দারুনাতের কিন্তু বেশ নাম্বার অফ স্টুডেন্ট দে আর নট ইন্টারেস্টেড টু লার্ন আরবিক ল্যাঙ্গুয়েজ। ইভেন আমি নিজেও কিন্তু যতটুকু যদিও কিছু পারি না, তারপরেও যতটুকু ইংলিশ পারি তার থেকে কিন্তু আমি আরবি পারি না। হয়তো 3-4টা ইংলিশ ওয়ার্ড বলেছি, কিন্তু আরবিও এরকম পারবো না। এর মূল কারণটা কি একটু আমাদেরকে বলবেন ইব্রাহিম ভাই? জি জি, ধন্যবাদ। আসলে খুব চমৎকার একটা প্রশ্ন, যেটা এখন এই সময়ের জন্য এই বিষয়টা আসলে আলোচনা খুবই সময়ের দাবি, এবং এটা আমাদের শিক্ষার্থীর এই কথাগুলো বা এই বিষয়গুলো আসলে জানাও দরকার। আমাদের সকলেরই জানা দরকার, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী। তো এখানে আসলে কয়েকটি পয়েন্ট, যে আমাদের শিক্ষার্থীরা কেন আরবির প্রতি অনাগ্রহ। এ বিষয়ে যদি আমি বলতে চাই, যে আরবির প্রতি অনাগ্রহের কয়েকটি কারণ আছে। একটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটা কারণ, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির একটা কারণ, আমাদের পাঠদানগত একটা কারণ। এই 3টে পয়েন্টের উপরে আমি মূলত কথা বলবো। তো আমাদের রাষ্ট্রীয় যে কারণটা আমি মনে করি, সেটা হলো আমাদের রাষ্ট্রীয় যে সিলেবাস বা কারিকুলাম যে ব্যবস্থাপনাটা, সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে সিলেবাস কারিকুলামটা জেনারেল শিক্ষার্থীদের চেয়ে একটু বেশি ভারী। সেটা হলো যে জেনারেল শিক্ষার্থী যে বিষয়গুলো আসলে পড়ে, মাদ্রাসা শিক্ষার্থী সেম বিষয়গুলো কিন্তু পড়তে হয়, সাথে আরবিটাকেও পড়তে হয়। তো এখন এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে রাষ্ট্রীয়ভাবে যে একটা স্বীকৃতি, একটা শিক্ষার্থী ইংরেজি পড়তে যেই পরিশ্রম করে, বা গণিত পড়তে যেই পরিশ্রম তারা করে বা যে সময় ব্যয় করে, তার চেয়ে কিন্তু আরবিটাকে ভালো করে আয়ত্ত করার জন্য বেশি সময় দেওয়া লাগে। তো এত কষ্ট করেও যখন একজন শিক্ষার্থী দেখে যে আমি ভবিষ্যতে যদি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করি, কোনো পরীক্ষা দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কিন্তু এই যে গণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো দিয়ে আমাকে যাচাই করা। যেমন দেখেন, এই যে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে যে পরীক্ষাটা হয়, 200 মার্কের পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে, সেখানে কিন্তু সম্পূর্ণ এই বিষয়গুলোই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। একজন ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষার একজন শিক্ষক হবে, তার ব্যাকগ্রাউন্ড হলো সে মাদ্রাসায় পড়েছে, কিংবা অ্যারাবিকে অনার্স করেছে বা আল কোরআনে অনার্স করেছে। এই শিক্ষার্থীকে যাচাই করা হচ্ছে কিন্তু অঙ্ক, ইংরেজি। তা আমি মনে করি এই যে রাষ্ট্রীয় যে মূল্যায়ন পদ্ধতিটা, রাষ্ট্রীয় মূল্যায়ন পদ্ধতির কারণে আমাদের ছাত্রদের মানসিক একটা প্রভাব পড়ে। ছাত্ররা চিন্তা করে যে আসলে আরবিটা তো জাস্ট পাস করার জন্য বা একটা ভালো রেজাল্ট করার জন্য, যেহেতু এটা সিলেবাসের মধ্যে আছে, কোন রকম পাস করে গাইড করে আমি একটু ভালো রেজাল্ট করলি, যে কোনোভাবে এড়িয়ে কিন্তু তারা পাশ কাটিয়ে সামনে চলে যায়। কারণ এই স্তরটা পাশ কাটিয়ে সে সামনে যেতে পারলে এটা আর মনে করে সে প্রয়োজন। তো এই একটা কারণ। আরেকটা হলো আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি, এখানে একটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির একটা সমস্যা আছে বলে আমি একটা মনে করি। সেটা হলো যে আমরা সামাজিকভাবে আসলে একটা আরবি পড়ুয়া বা মাদ্রাসায় পড়ুয়া একজন শিক্ষার্থীকে যেভাবে মূল্যায়ন করা উচিত, মূলত সে তো অলরাউন্ডার। একজন জেনারেল শিক্ষিত, সে কয়টা ভাষা, কয়টা বিষয়ের উপর তার দক্ষতা আছে, দখল আছে। একটা মাদ্রাসা শিক্ষার্থীর কিন্তু
তার চেয়ে অনেক বেশি বিষয় দক্ষ, শুধু আরবি তা না, উর্দু, অনেকে ফার্সি ভাষার উপর তাদের দক্ষ আছে। এই যে সামাজিকভাবে আমরা আসলে এটাও মনে করি যে একজন শিক্ষার্থী সে যদি ইংরেজিতে থ্রুলি কথা বলতে পারে, ইংরেজিতে বক্তব্য দিতে পারে, তাকে আমরা অনেক বাহবা দিই, এটা সামাজিকভাবে কিন্তু আমরা তাকে একটা বড় স্বীকৃতি দিই, তাকে নিয়ে অনেক প্রশংসা করি। অথচ একজন মাদ্রাসা শিক্ষার্থী সে ইংরেজি যেভাবে পারতেছে, সে আরবিটা কিন্তু ওভাবে আরো ভালো করে পারতেছে। অথচ আরবি কিন্তু ইংরেজির চেয়ে কম সহজ নয়, বরং আরো আমি মনে করি যে ওটার চেয়ে আরেকটু আয়ত্ত করা ইংরেজির চেয়ে একটু কঠিন, ইংরেজিটা আয়ত্ত করা আমার মনে হয় একটু আরবির চেয়ে সহজ। তো এখন এই যে স্বীকৃতিটা, আসলে সামাজিক স্বীকৃতিটা, সামাজিক মূল্যায়নটা, এটা যদি আমরা একটু মানসিক পরিবর্তন হয়, সেটা কিন্তু আসলে আমি মনে করি যে আমাদের এটা শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। আর যে সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আমাদের পাঠদানগত যে বিষয়গুলো, আমাদের এখন বর্তমান মাদ্রাসা বোর্ডের যেই কারিকুলাম আছে বা আরবির যে সিলেবাস, সেখানে যদি আমরা দেখি যে আসলে আরবিতে দক্ষ দক্ষ হওয়ার জন্য আমাদের এই কারিকুলাম গুলো কিন্তু অনেকটা সহায়ক। যেভাবে আসলে তারা চাচ্ছেন, কারিকুলাম বোর্ড আমাদের যেভাবে কারিকুলাম নির্ধারণ করে দিয়েছেন, আমরা কিন্তু যথাযথভাবে যদি শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারি, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আরবির প্রতি তার যে দুর্বলতা বা আরবির প্রতি তার যে একটা ভয় বা ভীতি, এটা কিন্তু কেটে যায়। একজন শিক্ষার্থী যখন ষষ্ঠ, সপ্তম বা পঞ্চম এই স্তরে যখন একজন শিক্ষার্থী থাকে, ওই স্তরে তার যে দক্ষতা বা যে জ্ঞানটা থাকা দরকার, সেই জ্ঞানটা যখন আমরা তার ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তখন কিন্তু আরবির প্রতি তার একটা আগ্রহ আসে। যেহেতু আরবি এটা মূলত কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা, এর প্রতি কিন্তু আসলে আল্লাহর একটা রহমত অবশ্যই আছে। সুতরাং এই ভাষাটাকে যখন আমরা শিক্ষার্থীদের কাছে সহজ করে উপস্থাপন করতে পারবো, তখন শিক্ষার্থীরা কিন্তু এটাকে গ্রহণ করবে, এবং সেটা কিন্তু গুরুত্বের সাথে। হ্যাঁ, আমরা যদি ক্লাসে গিয়ে আরবিটার যে গুরুত্ব, বৈষয়িক গুরুত্ব বলি, বা এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে আরবির গুরুত্ব, এই গুরুত্বগুলো যদি আমরা শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করতে পারি, প্লাস আমরা পাঠদান করার ক্ষেত্রে যদি বিষয়গুলো সহজ সাবলীল ভাষায় তাদের কাছে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু শিক্ষার্থীরা যখন বিষয়গুলো শিখে ফেলবে নিজ ক্লাসে, উপরে উঠলে কিন্তু তারা এই ভয়টা থাকবে, সমস্যাটা কিন্তু তখন কেটে যাবে। তো এই যে তিনটা পয়েন্ট, আমি মনে করি এই যে তিনটা পয়েন্টের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা আসলে তো রাষ্ট্রীয় যে ব্যবস্থাগুলো, সেগুলো আমরা রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি আমরা অনুরোধ করি, আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারাও হয়তো এই বিষয়গুলো কথা বলে, এবং আমরা সামাজিকভাবে আমাদের পরিবর্তন ঘটাতে হবে। আপনি, আমি, বা আজকে আমাদের লাইভে যারা দেখছেন, তারাই, তাদেরকে নিয়েই তো আমাদের সমাজ। আমরা যদি সামাজিকভাবে যদি আমাদের সামাজিক অবস্থাটা পরিবর্তন করতে পারি, তাহলে আমি আশা করি এটা প্রতিকার সম্ভব। আমি না, just অসংখ্য একটা বিষয় এখানে বলতে চাই, জাস্ট ভাইয়ের সাথে টান মিলে জাস্ট একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যখন নাকি দুইটা ল্যাঙ্গুয়েজ পাশাপাশি শিখতেছি কিন্তু, তাই না, মানে একটা স্কুলের স্টুডেন্ট সে শুধু ইংলিশটাই শিখতেছে অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, আর আমরা আবার দুইটা ফরেন ল্যাঙ্গুয়েজ একসাথে শিখতেছি, ইংলিশটাও শিখি আরবিটাও শিখি, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ একবার শিখে ফেলেন, বাকি যত হাজার ফরেন ল্যাঙ্গুয়েজ দেখ না কেন শেখা অনেক ইজি হয়ে যায়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় এটা নিয়ে আমাদের মাদ্রাসা বোর্ডের লোকরা কাজ করতে পারে যে আসলে কারিকুলামে সামহাউ একটু আগে পরে করা যায় কিনা, একটা ল্যাঙ্গুয়েজ আগে শিখে ফেলার মধ্যে পরেরটা শেখানো, সো ইট ক্যান বি। থ্যাংক ইউ সো মাচ মাহাদি ভাই। ইব্রাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে শুধরানো দরকার বা নিজেদের মধ্যে একটু রিফাইন করা দরকার। ভাইয়া, আমি চলে আসবো আপনার কাছে, আবারও আসবো ইব্রাহিম ভাই। এরপর যে হোসেন মাহাদি ভাই, আমাদের কি যদি বলতেন দারুন্নাথ মাদ্রাসা, এই প্রশ্ন আপনাকে আমি করছি, আপনার একটা মজার স্মৃতি এবং তিক্ত স্মৃতি এই বিষয়ে আমাদের কি একটু বলেন মাহাদি ভাই। আচ্ছা, ওকে, মজার স্মৃতি। ওকে, দারুণ যাতে আসলে কিভাবে বলা যেতে পারে, মানে আসলে মজার স্মৃতিগুলা এমন হয় যে ম্যাক্সিমাম টাইমে যেটা হয়েছে সেটা হচ্ছে ডেফিনেটলি বন্ধুদের সাথে, তাই না, ক্লাসমেটদের সাথে, বা যাদের সাথে হলে থাকতাম, আমি রেল যেন তিনে থাকতাম, শিহাব হুজুরের আন্ডারে থাকতাম। তো ওখানে আমরা ফ্রেন্ড ছিলাম অনেক, রাসেল, সাদ্দাম, মাহমুদ, তো অনেকে থাকতাম একসাথে। তো ওগুলা হচ্ছে আসলে মজার স্মৃতি ছিল। তো এই মুহূর্তে হয়তো স্পেসিফিক্যালি আমার কোনো মজার স্মৃতি, আচ্ছা আমরা এটা খুব মজা বলতে পারি, সেটা হচ্ছে যে দারুণ যাতে যখন প্রতিদিন বিকাল বেলায় হচ্ছে আমরা হাঁটতে বের হইতাম, আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে হাঁটতে বের হইতাম, এবং হাঁটতে হাঁটতে দেখা যেত বিভিন্ন জায়গায় ভিতরে ভিতরে হাঁটতাম অলিতে গলিতে। তো যেটা হয়তো যে এরকম রাস্তায় কুকুর দেখলাম, এবং কুকুর দেখে হয়তো কুকুরগুলাকে আমরা বকাশোকা করতাম যে, এবং খুব বাজে হয়ে বকাশোকা করতাম যে এটাতে দাঁড়ায় আছিস কেন এখানে, এবং কুকুরগুলা সামহাও ঘেউ ঘেউ করে চলে যেত। তো আমরা নিজেরাই খুব হাসাহাসি করতাম যে ব্যাপারগুলা নিয়ে।
স্পেশালি আসলে মানে মজার স্মৃতিগুলো হচ্ছে ফ্রেন্ডদের সাথে যে থাকতাম ওইটাই সবচেয়ে বেশি মজার ছিল আসলে, এবং সেটা সবার সাথে। আর তিক্ত স্মৃতি আমি এখন যেটা বুঝি, যেমন হয়তো ওই সময় আমার কাছে তিক্ত মনে হয়েছে ব্যাপারটা, বাট এখন বুঝি হয়তো ওটা আমার জন্য দরকার ছিল বলে আমি সেগুলো পাইছি। সেটা হচ্ছে শাসনের ব্যাপারগুলা। যেমন দারুণ যাতে ডেফিনেটলি আমাদের সময়টা পর্যন্ত আমরা দেখছি যে বেশ কড়াকড়ি ছিল, যে আসলে ফর এক্সাম্পল মাহফিল হচ্ছে, মাহফিলের সময় বাইরে যাওয়া যাবে না, মাহফিলের সময় আমাদের মাহফিলের ভিতরেই থাকতে হবে। বা ফর এক্সাম্পল যে আমরা হচ্ছে সম্ভবত এমন ছিল, পেপার পত্রিকা গুলো হচ্ছে ওপেন ছিল না, আমরা কিছুটা রেস্ট্রিক্টেড রাখতাম যে না এইগুলা পড়া যাবে না সেগুলা পড়া যাবে, এরকম কিছু ব্যাপার ছিল। তা আমার যাই হোক, আবার একদিন আমার মনে আছে যে আমাদের হলে হচ্ছে একদিন আমি খুব মাইর খাইছিলাম, হুজুর হচ্ছে আমাকে পিটাইছিল একবার, এবং সেটা ফর আ ভ্যালিড রিজন ডেফিনেটলি। তো ওই সময় ডেফিনেটলি হয়তো খারাপ লাগছিল, বাট টু বি অনেস্ট এখন বুঝি যে আসলে ওটা দরকার ছিল। So, yeah. আমি হয়তো খুব মজার কোনো স্মৃতি হয়তো শেয়ার করতে পারি নাই, বাট ইয়া। না না না, অনেক অনেক ভালো লাগছে আসলে। আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনি সবসময় এর মধ্যেই ছিলেন, তো আপনার মনটা অনেক পবিত্র, এজন্য আপনার স্মৃতিগুলো হয়তো আর কি। ধন্যবাদ মাদি ভাই। একই প্রশ্ন ইব্রাহিম ভাইয়ের কাছে এখন, মাদি ভাইয়ের কাছে যে প্রশ্ন করছি আর কি। ধন্যবাদ। আসলে দারুণ নাজাতের মজার স্মৃতি, তিক্ত স্মৃতি, মজার স্মৃতিগুলো তো আসলে অনেক। আমি বিশেষ করে আমার দারুণ নাজাতের ভর্তি শুরু থেকেই আমি একটু বলি যে আমি যখন দারুণ নাজাতে প্রথম ভর্তি হতে আসলাম, আমি আগেই বলেছি যে আমার জীবনের ফার্স্ট দারুণ নাজাতে, তো তখন ছিল শীতকাল আসলে। তো শীতকাল আমি লঞ্চে বাড়ি থেকে আসলাম, আসার পরে খুব সকালবেলা আমি যখন গলাকাটা ব্রিজে আসলাম, বৃষ্টি নেমেছে। তো তো গায়ে তো শীতের পোশাক ছিল, এমন একটা অবস্থা হয়েছে যে বৃষ্টিতে আসলে পুরাই আমি ভিজে গিয়েছি। এখন শরীরের ওজনটা এমন বেশি হয়েছে যে আমার নিজের স্বাস্থ্যটা নিয়ে নিজের চলাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। ওই অবস্থায় মাদ্রাসার ভিতরে আমি এসেছি, মাদ্রাসার ভিতরে ঢোকার পরে আসলে আমি তো কাউকে চিনি না, একদম কাউকে চিনি না। একজনের মাধ্যমে ঠিকানা নিয়ে এরপরে দারুল মুজাতে আসে। তো আমার ওই যে একজন ওস্তাদ ছিলেন, ওনার ছাত্র মূলত আমাদের এই যে মহতারাম কাঠালিয়া হুজুর, আরো বেশ কয়েকজন আছেন। তো এখন উনি আমাকে কাঠালিয়া হুজুর কাছে পাঠালেন, আমি চলে আসলাম মাদ্রাসাতে। এসে আমি কাউকে চিনি না, হঠাৎ করে প্রিন্সিপাল হুজুর তো সামনে দাঁড়ানো, আমি তো আর চিনি না কে প্রিন্সিপাল হুজুর বা কে কি। তো আমি হুজুরকে সামনে দাঁড়ানো দেখে আমি জিজ্ঞেস করলাম, আমি মনে করছি কেউ হবে হয়তো বা কোনো অভিভাবক বা এমন কেউ হবে। আমি জিজ্ঞেস করছি যে বা মাদ্রাসা সংশ্লিষ্ট কেউ হবে, আমি জিজ্ঞেস করছি যে কাঠালি হুজুর কি চিনেন? তো আমি তো আসলে অনেক ভিজা ছিলাম, শীতে কাঁপতেছি। হুজুর বুঝতে পারছে যে আমি নতুন কেউ। তো হুজুর আমাকে আসলে খুব স্বাভাবিকভাবে বললেন যে এদিকে দেখো, এদিকে থাকতে পারে। তখন একটা আসলে মজা এবং কষ্ট দুটো মিলেই একই স্মৃতির মধ্যে। আবার দেখা যায় আরেকদিন মসজিদে, তখন আমি তো দারুন নাজাতে বেশ কয়েক বছর হয়ে গেছে, দারুন নাজাতে ছাত্র জীবনের তখন সেক্রেটারি আমি। তো একদিন কোন যে পাগড়ির কারণে না মাসবুক হওয়ার কারণে মসজিদে তো আমি আসামি হলাম। আসামি হওয়ার পরে সবাইকে কান ধরালো, আমাকেও কান ধরালো, পিটানো খাইলাম। তো যাই হোক, তো সেখানে আমার একটা আসলে একটা ভালো লাগছে যে এখানে আমি একজন সেক্রেটারি হিসেবে মাদ্রাসার দৃষ্টিতে সবাই ছাত্র, আমিও ছাত্র। সুতরাং এই যে মাদ্রাসার দেখেন যে আমি এখানে একটা এই যে নীতিগত যে একটা ব্যাপার, হ্যাঁ মাদ্রাসার, এটা কিন্তু আসলে শিক্ষণীয়। ওখানে আমি কষ্ট তো পাইনি, বরং সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি যে না আসলে শাসন করার সময় সবাই ছাত্র হিসেবে সবাই সমান। এছাড়া আরো অনেক মজার স্মৃতি তো ওস্তাদদের সাথে আছে, ছাত্রদের সাথে আছে। আমরা প্রিন্সিপাল হুজুরের পাশের রুমে থাকতাম, হ্যাঁ এটা সালেহি হল ছিল, একদম হুজুরের পাশের রুমে থাকতাম। তো মাঝে মাঝে আমরা এত দুষ্টুমি করতাম, হুজুর লোক পাঠাইতেন যে ওরা তো আওয়াজ করে কেন, একটু ওদেরকে যে একটু নিষেধ করো। তো আবার যখন বিশেষ করে এটা তো হাসান ভাই সবচেয়ে আমার চেয়ে ভালো বেশি এখানে মজা করেন যে শিক্ষা সফর। বিশেষ করে আমাদের এই যে আজকের মডারেটর হাসান ভাই যখন শিক্ষা সফরে থাকেন, তখন আসলে এটা সবার জন্যই কিন্তু একটা মজার হয়, সেটা আসলে বলে শেষ করা যায় না। দারুন নাজাতের শিক্ষা সফর। এবং আমি সবচেয়ে বেশি যেটা দারুন নাজাত থেকে বেশি মজা পাই সেটা দারুন নাজাতের প্রোগ্রাম খুব ভালো লাগে। অনেক প্রোগ্রাম গুলি তো পিছন থেকে আসলে আমরা আয়োজনের দায়িত্ব পালন করি। আবার যখন প্রোগ্রাম গুলো সুন্দরভাবে হয়, প্রিন্সিপাল হুজুর প্রোগ্রাম গুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে, তখন বেশি আনন্দ পাই যে না আসলে আমরা এই যে প্রোগ্রামটা নিয়ে কাজ করেছি অনেক ভালো লাগে। এরপরে প্রোগ্রাম শেষে আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর, এই কথাটা আসলে না বললেই নয়,
হুজুরের মানে এত খেয়াল, আমি অবাক হয়ে যাই যে এত আন্তরিক ছাত্র এবং শিক্ষকের প্রতি। একটা প্রোগ্রাম শেষ হলে হুজুর খুঁজেন, এই অমুকে গেল কোথায়, অমুকে গেল কোথায়, রুমে আসলে হুজুরের ডেকে নিয়ে হুজুরের পাশে বসিয়ে আমাদেরকে হুজুরে খাওয়াতেন, আপ্যায়ন করেন। আসলে এই যে স্মৃতিগুলা, আসলে অনেক এগুলো আসলে স্মৃতিকে কোনোদিন স্মৃতি থেকে মোছা সম্ভব নয়, এবং যত বেশি মনে ওঠে এগুলো আসলে কিন্তু অত বেশি আনন্দ দেয়। আর দারুন নাজাতে তো আমি ভর্তি হওয়ার পর থেকেই, ফার্স্ট ইয়ারের পর থেকেই মূলত কেমন জানি দারুন নাজাতের পুরো পরিবেশের সাথে এমন ভাবে মিলে গেছি যে মনে হচ্ছে যেন দারুন নাজাত আর আমি এটা আলাদা কেউ না। আমি দারুন নাজাত আর দারুন নাজাতে কেমন জানি আমি এমন ভাবে আসলে আমরা মিশে গেছি। দারুন নাজাতের মাকতাবা, লাইব্রেরি, এটা হলো আমার জীবনের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি। আমি শিক্ষার্থীদেরকে আজকে এই লাইভের মাধ্যমে একটা মেসেজ দিব, সেটা হলো যে শিক্ষার্থীরা তোমরা বেশি বেশি আমাদের লাইব্রেরিতে যাবো। আমাদের লাইব্রেরিতে যে কত রত্ন, আমাদের লাইব্রেরিতে যে কত চমৎকার একটা পরিবেশ, সেটা আসলে না গেলে বোঝা যায় না। এবং এমন একটা জায়গা, আমার যদি পড়তে মনে না চায় তাহলে আমি লাইব্রেরিতে গিয়ে বসি, অটোমেটিকলি আমরা মানসিক একটা চেঞ্জ হয়ে যায়। কারণ ওটা হলো একটা পরিবেশ এমন যে ওখানে গেলেই হয়তোবা ওখানে যারা আসে পড়ার জন্য আসে তাদের কথাগুলো থেকে কিছু শেখা যায়। চারোপাশে বই দেখে নিজেও মনে চায় যে একটা বই পড়ি, এই বইটা ভালো লাগে না, এটা পড়ি, এটা নয় ওটা পড়ি। সব ব্যবস্থাপনা এবং আমাদের প্রিন্সিপাল হুজুর কিন্তু দারুণ নাজাতে যে আমাদের এই অবকাঠামোগত বিষয়ের প্রতি বা লেখাপড়ার প্রতি যে গুরুত্ব দেন, সবচেয়ে বেশি হুজুর গুরুত্ব দেন আমাদের এই মাকতাবা বা লাইব্রেরি প্রতি। এজন্য আমাদের শিক্ষার্থীদের উচিত যে আমাদের লাইব্রেরি, আলিয়া মাদ্রাসায় আমার জানা মতে দারুণ নাজাতের লাইব্রেরির মতন এরকমের প্রসিদ্ধ লাইব্রেরি আমার দেখা আমি আর কোথাও দেখিনি। আপনারা দেখছেন কিনা আমি জানি না। এজন্য শিক্ষার্থীরা যে যতদিন দারুণ নাজাতে থাকেন, আমি মনে করি যে লাইব্রেরি মুখী হওয়া উচিত। এত বড় একটা রত্ন হুজুর আমাদের জন্য ব্যবস্থা করেছেন। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনি অত্যন্ত চমৎকার অনেকগুলো কথা বলেছেন। আমি জাস্ট আপনাদের জন্য এবং সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নড়াইল স্যার, নজরুল ইসলাম নড়াইল স্যার। আমার ক্লাস 5 এর 2004 সালে আমার ক্লাস টিচার ছিলেন। স্যার হয়তো দেখছেন এবং শুনছেন, এখানে লেখা উঠছে যে নজরুল ইসলাম ইজ ওয়াচিং। স্যার কিন্তু আমাদের ডেমরা থানার এবং ঢাকা শহরের মধ্যে বেশ কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছে এবং শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছিলেন দারুণ নাজাতের শিক্ষক হিসেবে। ভাইয়া যে কথাগুলো বললেন ইব্রাহিম ভাই, আমি একটু এর সাথে সংযুক্ত করব। আমরা যখন 2004 সালে বা 5 সালে, ওই সময় ছোট সময়, ওই মসজিদে বসাতো বারবার আসরের পরে, একদিন ছাত্র হিজবুল্লাহ বসা, একদিন হলের বিষয়, আরেকদিন দোয়া, আরেকদিন খতম, আরেকদিন খতমে খাজে গান, আরেকদিন সেন্ট্রাল ভাবে, মানে বসতে বসতে আমরা বিরক্ত হয়ে যেতাম। তো ওই পাশে তখন হোটেল ছিল, ওই হোটেলে পাকিস্তান আর ইন্ডিয়া খেলা চলছিল সম্ভবত 2005 সালে। ইয়াসির হামিদ সেঞ্চুরি করেছিল। তো আসরের পরে তো সবাই দেখছে খেলা, কমপক্ষে 50 থেকে 60 জন। তো হাজীগঞ্জ হুজুর দেখছেন বিষয়টা, পরে জিকিরের পরে দাঁড় করাইছে সবাইকে, সবাই দাঁড়িয়ে যাও। তো ওই সময় লিডিং পর্যায়ে ছিল মাদ্রাসার সম্ভবত মিজান ভাই বা মাসুম ভাই, নজরুল ভাই, 3 সালে দাখিল আর কি, মানে সবাই লিডিং পর্যায়ে, রাশেদ ভাই, শরীফ রেহান ভাই, সবাই। তখন বলছে তোমরা এত বড় আলেম, তোমরা যদি খেলা দেখো কি একটা অবস্থা, সবাই। তো আসলে দাঁড়ানো, আমিও ছাত্র হিসেবে সেটাই থাকা অবস্থায়ও এই তাহাজ্জুদে আমাদের জন্য, মানে আসলে এই বিষয়গুলো অত্যন্ত আনন্দদায়ী, এই নীতিগত বিষয়গুলো ইব্রাহিম ভাই যেগুলো বলেন আর কি। অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনার স্মৃতি শেয়ার করার জন্য। আমি চলে যাব হুসাইন মাহদী ভাইয়ের কাছে। আপনি যদিও অল্প সময় ছিলেন, তারপরেও আপনার এই সংক্ষিপ্ত জীবনে আপনি দারুণ নাজাতের প্রভাব কতটুকু আপনার জীবনে এবং প্রিন্সিপালের অবদানটিকে আপনি কিভাবে দেখেন বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? এই দারুণ নাজাত মাদ্রাসার মধ্যে একটি পর্যায়ের প্রতিষ্ঠান, আমাদের প্রিন্সিপাল যে অক্লান্ত পরিশ্রম করে ছোট থেকে একবারে বড় করে তুলছেন, এই বিষয়ে বলবেন। তার আগে আমি একটু ছোট্ট করে আশরাফ ভাই, আমাদের যে ঝালকাঠি মেডিকেলের যে বর্তমান মেডিকেল অফিসার, আপনার পরবর্তী ইমিডিয়েট 2008 সালে দাখিল ব্যাচের আশরাফ ভাই ডাক্তার, উনি বলেছেন, হ্যালো মাহদী ভাই, লং টাইম নো সি, এনজয়িং দিস স্মাইলিং কনভারসেশন ফ্রম অল অফ ইউ মাহদী ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো আশরাফ, থ্যাংক ইউ সো মাচ। না, আশরাফ তো মাঝখানে আমার একটা দেখা হয়েছিল, হ্যাঁ, পরে হচ্ছে আর অনেকদিন দেখা হয়নি। আচ্ছা, আসলে আমি মনে হয় একটা ব্যাপার এটা বলতে পারি যে দারুণ নাজাতের প্রভাব আমার জীবনে অনেক বেশি, মানে এক কথায় বলতে গেলে। কেন বলতেছি অনেক বেশি? কারণ যেটা বললাম যে আমি আসলে শুরুতেই বললাম যে আমার আসলে একটা সময় ছিল যে সময়টা আমি হচ্ছে মানে কওমি মাদ্রাসায় পড়ছি বা হচ্ছে আমি হেফজ পড়ছি। তো মাঝখানে প্রায় 5 থেকে 6 বছর আমার ওখানে চলে গেছে, ফলে কিন্তু আমার কোনো ইয়ার গ্যাপ যায় নাই। ফলে যেটা হচ্ছে আমি একবার এসে যখন দারুণ নাজাতে ভর্তি হইলাম ক্লাস 9-এ, তাও আমি মনে হয় প্রথম সেমিস্টারের লাস্টের দিকে এসে ভর্তি হই, আমার মনে আছে। তো আমার সিচুয়েশনটা এমন ছিল
যে প্রথম সেমিস্টারে হচ্ছে আমি এসে দারুণ যাতে ভর্তি হওয়ারও কারণ ছিল, কারণ হচ্ছে আমি অন্য একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম 9-এ, কিন্তু ওখানে তাদের হায়ার ম্যাথ নিচে দিত না। তা আমাদের তো যে কোনো একটা নেওয়া লাগতো, ইদার বায়োলজি না হয় হায়ার ম্যাথ। তো আমার খুব ইচ্ছা ছিল না আমি হায়ার ম্যাথ নিয়ে পড়বো, যদি আমি ম্যাথের কিছুই পারতাম না তখন। বাট যাই হোক, তো পরে দারুণ যাতে এসে আমাকে আব্বু ভর্তি করায় দেয়। দ্যাটস অ্যান অ্যামেজিং লাইক কি বলে মেমোরি। তো যখন ভর্তি করায়, ফার্স্ট সেমিস্টার শেষ হচ্ছে হচ্ছে ওই সময় আমি কিচ্ছু পারি না, এবং আমি খুব টেরিবলি আই ফেইলড। এবং আমার লাইফে হচ্ছে মনে হয় এই একবার আমি লাইফে ফেল করছি, এবং সেই ফেলটা হচ্ছে 11 পেয়ে ফেল করছিলাম। আমার মনে আছে আমি হায়ার ম্যাথে 11 পেয়েছিলাম। তো এর পরে আসলে এই সেকেন্ড সেমিস্টার থেকে আমি পড়াশোনা শুরু করি, এবং টু বি অনেস্ট মানে অনেকগুলো মানুষের নাম আমার বলতে হবে। যেমন একটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি স্যার, মানে আই হ্যাভ টু সে হিজ নেম। কেমিস্ট্রি স্যার ছিলেন। আমাদের অঙ্ক স্যার, ওনারা যেভাবে অঙ্ক বুঝাইছেন, এবং কেমিস্ট্রি স্যার যখন নাকি কেমিস্ট্রি বুঝাইতেন তখন মনে হইতো আল্লাহ, মানে এত সুন্দর বিষয়গুলা, এত জোস, এত ভালো। মানে এবং এই যে সায়েন্সের প্রতি আগ্রহটা তখন আরো বাড়ছে। তারপরে হচ্ছে অঙ্ক স্যার যখন অঙ্ক বুঝাইতেন, এবং আমি জয়নাল আবেদিন স্যারের কথা বলতেই হবে আমার, বিকজ যেটা বললাম প্রথমেই যে আমার অ্যারাবিক শিখা ছিল আগে থেকে, কিন্তু আমি ইংরেজি পারতাম না। এবং আমি জয়নাল আবেদিন স্যারের কাছে পড়ছিও 2 মাসের মতো আমার মনে আছে। এবং এবং আমার মনে হয় যে আমার লাইফের জাস্ট ওই টার্নিং পয়েন্ট গুলা ছিল সবগুলা ক্লাস 9-এ। আমি বিজ্ঞান সম্পর্কে বলি, এই ইংলিশ শিখা বলি, এটা পুরোপুরি আমার জয়নাল আবেদিন স্যারের কাছ থেকে শেখা হয়েছে, এবং 2 মাসের মধ্যে মানে অনেকটুকু আমি আগায় গেছি। এন্ড আমি আরো কয়েকজনের কথা বলতে চাই, ধর কাঠালিয়া হুজুর। হুজুর আমাকে অনেক পছন্দ করতেন, এবং কারণ আমি আরবি ভালো পারতাম সামহাও। তো হুজুর আমাকে অত্যন্ত পছন্দ করতেন, এবং হুজুরের সাথে আমার নানান বিষয়ে কথাবার্তা হইতো, এবং অনেক মানে তারপরে হচ্ছে আমাদের পাবনা হুজুর থেকে শুরু করে অনেকেই। আহ তো সবার আসলে অনেক বেশি অবদান ছিল, এবং আমার আমার যারা আমাদের ফ্রেন্ড ছিল সবার একটা অবদান ছিল। কারণ রাশেদদের মতো লোকজন, শরীফ রেহানের মতো লোকজন তখন হচ্ছে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। আমি হচ্ছে ফেল করা একটা স্টুডেন্ট। তো আমার তো ইচ্ছা ছিল, আমার পুরা দারুণ যখন আমার রোলও ছিল সবার শেষে আর কি, পুরো ক্লাস 9-এ আমি মনে হয় 36 নাম্বার স্টুডেন্ট ছিলাম, তো যুদ্ধের মনে পড়ে। এন্ড দেন হচ্ছে ওখানে ভালো করা একটা কম্পিটিশন ছিল, বাট ইট ওয়াজ আ কোলাবোরেটিভ মানে এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল। আর আরেকটা বিষয় হচ্ছে, তো ওই সবগুলা ইভেন্ট আসলে আমাকে, ক্লাস 9 ছিল আমার জন্য একটা বছর যেটা আমার লাইফের টার্নিং পয়েন্ট। কারণ ক্লাস 10-এ ওঠার পর আমি আসলে অনেক বিষয় পড়াশোনা করতে হয় না বা করিও নাই আমি। সো ক্লাস 9 আমাকে অনেক চেঞ্জ করে দিয়েছে, এবং দ্যাট ওয়াজ কমপ্লিটলি মানে এই যত ক্রেডিট আছে, অল ক্রেডিট গোজ টু হোল দারুন নাজাত আসলে। এবং এটা না হইলে হয়তো আমার লাইফে এটা হইতো না, অন্য যে কোনো মাদ্রাসায় পড়লে হয়তো আমি এটা পাইতাম না। বিকজ দ্য লাইফ ওয়াজ ব্যালেন্সড দেয়ার। সেখানে পড়াশোনার টাইম ছিল, সেখানে কোরআন হাদিস শিখতাম, সেখানে নামাজ পড়তাম, সবকিছুর একটা ব্যালেন্স ছিল, এবং দ্যাট দ্যাট হেল্প মি আ লট ইন মাই লাইফ। এবং আই মিস দ্যাট ব্যালেন্স, ইভেন টুডে আই মিস দ্যাট ব্যালেন্স। আর প্রিন্সিপাল হুজুরকে নিয়ে একটু বলি যে, অ্যাগেন আমি 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 আগেই বলছি আমি এমন একজন মানুষ যে নাকি খুব কম কথা বলি, আমি এরকম পাবলিক ইভেন্টেও আসি না। তো প্রিন্সিপাল হুজুরের সাথেও যেটা হয়েছে যে আমার নিজে গিয়ে বা খুব কথা হয়েছে, খুব চলাফেরা হয়েছে, এটা আমার কখনো হয় নাই, কিন্তু এই মানুষটাকে আমি দেখি ঠিক অন্য লেভেলে। একটা একটা ছোট্ট মনে হয় গল্প বলতে পারি। এটা হচ্ছে আমাদের যখন নাকি দাখিল পরীক্ষার প্রথম পরীক্ষা ছিল কোরআন। তো আমি জানি না ঘটনাটা কিভাবে ঘটছে, বাট এটা মানে এটা আমি সারা জীবন মনে রাখবো। সেটা হচ্ছে যে আমার সামহাও এগেন আমি যেটা বললাম যে কোরআন হাদিস বা অ্যারাবিক এই ল্যাঙ্গুয়েজ গুলো আমার জানা ছিল, পারা ছিল, সো আমার খুব একটা কষ্ট করতে হয় না, অলওয়েজ ভালো করছি মাদ্রাসার পরীক্ষাগুলোতে। তো যখন দাখিল পরীক্ষাটা দেই, প্রথম পরীক্ষা আমার কাছে মনোভূত হয় না, আমার কাছে মনে হয়েছে আমি ভালো পরীক্ষা দিই নাই, এবং সেটা আমি বলে বেড়াচ্ছিলাম সবাইকে যে আয় হায় আমার তো খুব খারাপ হয়েছে, আমি কি করব, আমার তো খুব পরীক্ষা খারাপ হয়েছে। তো সামহাও আমি জানি না প্রিন্সিপাল হুজুর হচ্ছে আমাকে, আমি সন্ধ্যার সময় গেছি মনে হয় রাশেদ বা শরীফ রেহানের রুমে বা কিছু একটা, আমাকে প্রিন্সিপাল হুজুর ডাকছেন আউট অফ নো ওয়্যার। প্রিন্সিপাল আমাকে কখনো এভাবে ডাকেন নাই, ডাকছেন, ডেকে আমাকে জিজ্ঞেস করেছেন মাহাদি কি অবস্থা, পরীক্ষা কেমন হয়েছে। তো আমি হুজুরকে বললাম যে হুজুর আমার পরীক্ষা আজকে তো আমার মনোভূত হয় না, আমার খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগতেছে। তো হুজুর আমাকে খুব সান্ত্বনা দিলেন এবং বললেন যে আরে ব্যাপার না, এটা এটা কোনো সমস্যা না, তুই টেনশন করো না, হয়ে যাবে, তুমি জাস্ট পরীক্ষা দাও, পরের গুলা ভালো করে দাও। এবং আমি জানি না হুজুরের মাথায় সেটা কেমনে আসলো, হুজুর কেমনে নোটিস করলেন ব্যাপারটা যে আমার মন খারাপ, আর হুজুর কিভাবে ডাকলেন। এবং মানে এরপর থেকে আর কি দেখা গেছে বাকি পরীক্ষাগুলো নিয়ে আমি খুব ভালো পরীক্ষা দিলাম, কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিলাম, আমার কোনো সমস্যা হইলো না আলহামদুলিল্লাহ। এবং কোয়াইট রিসেন্টলি মানে হুজুরের সাথে যদি আমার অনেক দিনের কমিউনিকেশন হয় নাই, টু বি অনেস্ট, এর মাঝখানে অনেক দিনের কমিউনিকেশন নেই। 2015 সালে মনে হয় লাস্ট হুজুরের সাথে দেখা হয়, হুজুরের বাসায় গিয়ে আমি খিচুড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাই, একদিন বৃষ্টির দিনে গেছিলাম ঈদের পরের দিন, আর কেউ ছিল না তখন।
আই লাভ দ্যাট পার্ট। বাট কোয়াইট রিসেন্টলি অ্যাকচুয়ালি হুজুরকে আমি স্বপ্নেও দেখি। স্বপ্নটা আমি বলবো না আজকে ডেফিনেটলি, বাট গত বছর আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার পরে জাস্ট 2 সপ্তাহ আগে হয়তো আমি খুব কান্নাকাটি করতেছিলাম। একদিন আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আব্বুকে অনেকদিন দেখি না, আল্লাহ আব্বু দেখা দাও। তো সামহাও 2 দিন বা 3 দিন পরে হচ্ছে আব্বু এবং প্রিন্সিপাল হুজুরকে একসাথে আমি স্বপ্ন দেখছি। দারুণ জাতের প্রাঙ্গণেই স্বপ্নটা দেখছি আমি। তো হয়তো হুজুরের সাথে আমি শেয়ার করবো আর কি। আর সো মানে হুজুরের সাথে আমার কাছে যেটা মনে হয় যে দারুণ জাতের প্রত্যেকটা মাদ্রাসা মানে স্টুডেন্টের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে, সেটা আমরা কমিউনিকেট করি আর না করি, এটা আমি অলওয়েজ ফিল করছি এবং এটা আমি সবাইকে বলি, সব সময় বলি যে উই আর সো প্রাউড অফ প্রিন্সিপাল হুজুর। আরেকটা বিষয় জাস্ট লাস্ট একটা ব্যাপার বলতে চাই, যে যেটা মনে হয় যে একটা লাইফে, মানুষের লাইফে আসলে কি থাকা উচিত, সেটা হচ্ছে যে আমি আমার লাইফটা দিয়ে কতটুকুন ইম্প্যাক্ট ফেলতে পারতেছি, দ্যাট ইজ দ্য মেজার অফ সাকসেস ইন লাইফ। তো হুজুর আসলে যা ক্রিয়েট করছেন, যে ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন, যত হাজার হাজার স্টুডেন্ট দারুণাজার থেকে বের হয়েছে এবং এক একজন এক এক জায়গায় ভালো করতেছে, বিশাল বিশাল কাজ করে ফেলতেছে, তার সকল সওয়াব কিন্তু হুজুরের আমল নামায় যাচ্ছে। বিকজ হি বিল্ড দ্য হোল থিং ফ্রম দ্য গ্রাউন্ড, একদম মানে কিচ্ছু ছিল না, সেখান থেকে উনি শুরু করছেন এবং আজকে এত বড় প্রতিষ্ঠান বানায় ফেলছেন। হুজুরের লিডারশিপ বলি, হি ইজ আ লিডার, হি ইজ আ ভিশনারি পার্সন এন্ড এট দ্য সেম টাইম ভেরি ইম্প্যাক্টফুল পার্সন। প্রত্যেকটা মানুষের লাইফে টাচ করছেন উনি। তো এটা আসলে অ্যামেজিং। এটা আমি জানি না, আমার লাইফে আমি কাউকে দেখি নাই আসলে, টু বি অনেস্ট, এইভাবে কখনো আসলেই কাউকে দেখি নাই আমার লাইফে। তো মানে হুজুরের ব্যাপারে আসলে হয়তো বলে শেষ করা যাবে না, বাট লেটস পজ হিয়ার। থ্যাংক ইউ মাহাদি ভাই। অসাধারণ ভাবে আপনি প্রিন্সিপালদের কিছু বিষয় তুলে ধরেছেন। আসলে বিষয়গুলো আমাদের বলা দরকার, আমাদের রিমাইন্ড করা দরকার, আমাদের রিমেম্বার করা দরকার, আমাদের এই যে বিষয়গুলো আমাদের বারবার আমাদের মনে আসা দরকার। আমরা যাদের মাধ্যমে এই পর্যায়ে বা তাদেরকে যদি স্মরণ না করি, তাহলে এটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ হয় না। অসংখ্য সুন্দর আপনি হুজুরের কিছু বিষয় তুলে ধরেছেন এবং অনেক নতুন কিছু জানলাম আপনার মাধ্যমে, যে প্রিন্সিপালের সাথে আপনার আসলে হুজুর প্রত্যেকটা ছাত্রকেই একবার নিজের সন্তানের মতো ভালোবাসে। কার কি সমস্যা একেবারে নারী নক্ষত্র পর্যন্ত হুজুর কিন্তু খোঁজ রাখেন। তো যাই হোক, আবারও আসবো। আশা করি আমরা প্রাথমিক পর্যায়ে সবকিছু শেষ করে ফেলেছি অলরেডি, আমাদের 42 মিনিট হয়ে গিয়েছে। ইব্রাহিম ভাই, আমাদেরকে একটু বলবেন, আপনি এখন দারুণনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের দায়িত্ব রয়েছেন। দারুণনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন আসলে এই যে কাজগুলো করছে, রাতের বন্ধ অনুষ্ঠানটি চালাচ্ছে এবং প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন এর আগে আমাদের 2015 সালে এবং 17 সালে যে অনুষ্ঠানটি হয়ে গেল, দ্বিবার্ষিক সম্মেলন হয়ে গেল, তো সামনে কি ধরনের পরিকল্পনা রয়েছে দারুণনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের? এবং এই যে আমাদের মাহাদি ভাইরা রয়েছেন বা আরো সারা পৃথিবীতেই অসংখ্য আমাদের ভাইরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তো সকলকে একত্রিত করা বা সামনে এই ব্যাপারে কি প্ল্যান রয়েছে, বা আজকে এই অনুষ্ঠানের ব্যাপারে মূল্যায়ন বা সামগ্রিক ব্যাপারে যদি একটু বলতেন ইব্রাহিম ভাই। জি, ধন্যবাদ। আসলে সুন্দর একটি বিষয়। দারুন নাজাত প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নাজাতের বন্ধনে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই দারুন নাজাত প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন, এটা আসলে আমি মনে করি যে দারুন নাজাত প্রাক্তন ছাত্রদের জন্য একটা অনেক বড় বটগাছের মতন ছায়াদাতা বা বড় একটা ব্যানার, যেই ব্যানারের আসলে আমাদের প্রাক্তন যারা চলে যায় তারা সবাই এই ব্যানারে আমরা একত্রিত হতে পারি। এবং এই প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর সহ আসাতাজে কেরামের কিন্তু অনেক বড় স্বপ্ন প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন। যেহেতু আমাদের মাহাদি ভাই সুন্দর করেই বলেছিলেন প্রিন্সিপাল হুজুর সম্পর্কে, বা আমাদের এই যে মডারেটর হাসান ভাই বলেছেন যে আমাদের প্রিন্সিপাল হুজুর প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মতন দেখে। আমার তো মনে হয় যে হুজুরের নিজের সন্তানের চেয়ে কোনো অংশে তার ছাত্রদের কম ভালোবাসে। সেটা কিন্তু তার কথাবার্তা, তার আচার আচরণ, হ্যাঁ, এবং তার দোয়া, তার চিন্তা চেতনা দিয়ে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায়। হুজুর চান যে এই দারুল নাজাত থেকে যে শিক্ষার্থীরা চলে যাবে, সেই শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে যেন বন্ধনটা অটুট থাকে। বন্ধনটা শুরু হয়েছে, বন্ধনটা যেন শেষ না হয়। সেজন্যই তো মূলত এই প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন। প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের যে পিছনে বেশ কয়েকটি প্রোগ্রাম গেছে, যেটা আপনি বলেছেন যে তার সাথে সাথে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে, আমাদের পুনর্মিলনী হয়েছে, এরপরে আমাদের এই যে আমাদের পুনর্মিলনী হলো। আসলে এই প্রোগ্রাম দিয়ে আমরা যেটা সুস্পষ্টভাবে বুঝলাম যে আমাদের প্রাক্তন ছাত্ররা কিন্তু এভাবে একটা প্রোগ্রাম চায়, বা এরকমের প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের মতো একটা সংগঠন, একটা কার্যক্রম কিন্তু তাদেরও একটা প্রত্যাশা, তাদেরও প্রত্যাশা। এই জন্য প্রিন্সিপাল হুজুর এটা নিয়ে যে স্বপ্নটা দেখেন যে ভবিষ্যতে প্রাক্তন ছাত্রের কাজগুলো আসলে
আর সামনে অনেক দূর এগিয়ে যাবে, এ ধরনের প্রোগ্রাম হবে। এবং কিভাবে আমাদের এই একদম দারুণ নাজাতের শুরু থেকে আজ পর্যন্ত যত ছাত্র চলে যাচ্ছে তাদের সাথে আমাদের বন্ধনটা কিভাবে থাকে, এভাবে কিন্তু আমাদের আরো অনেক পরিকল্পনা আছে, যেগুলো আপনারা আমাদের যে গঠনতন্ত্র আছে সেখানেও কিন্তু আমরা উল্লেখ করেছি। এবং এ নিয়ে কিন্তু আমরা যেভাবে কমিটি অনেক ভাবতেছে এবং প্রিন্সিপাল হুজুরও ভাবতেছেন, সেই বিষয়গুলো আমি আশা করি সময় সাপেক্ষে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি আপনাদের কাছে বিষয়টা শুনেছি। যেমন এই যে কিছুদিন আগে হাসান ভাই সেখানে ছিলেন মডারেটর, যে আমাদের ডাক্তারদেরকে নিয়ে যে একটা সেবার যে একটা প্রোগ্রাম, প্রিন্সিপাল হুজুরের কিন্তু একটা স্বপ্ন ছিল অনেক আগে থেকে, হুজুর এটা নিয়ে ভাবতেন, কিন্তু কেমনে যেন আসলে তারাই এগিয়ে আসছে। হাসান ভাই এখানে একটা বড় ভূমিকা পালন করেছেন। এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটা প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের একটা কার্যক্রম। এভাবে আপনাদের সকল কার্যক্রম, যেমন মনে করেন আমাদের রক্ত দান করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হাসান ভাই অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দেন, এটা একটা গুরুত্বপূর্ণ আসলে বর্তমান সাময়িক। অথবা আমাদের রাষ্ট্রীয় ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কিংবা এই যে সামাজিক ভাবে যে সেবাগুলো দেওয়া দরকার সেটা কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক প্রাক্তন ছাত্রের আমাদের অনেক কার্যক্রম এভাবে কিন্তু আছে। এবং বিশেষ করে আমরা দারুণ্যজাতকে বিশ্বের বুকে কিভাবে হাইলাইট করতে পারি। দারুণ্যজাত আমার প্রতিষ্ঠান, দারুণ্যজাত আমাদের প্রতিষ্ঠান, এই জন্য আমরা দারুণ্যজাতকে শুধু হাইলাইট করি, বিষয়টা এরকমের না। দারুণ্যজাত হলো এ দেশের এবং গোটা, আমি মনে করি গোটা বিশ্বের জন্য দারুণ্যজাত একটা আদর্শ। এই দারুণ্যজাতের আদর্শ, দারুণ্যজাতের পরিচয় আমি মনে করি গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ আমাদের দিন দিন যেভাবে আদর্শের একটা প্রতিস্খলন হচ্ছে, এখানে কিন্তু আমি মনে করি দারুণ্যজাতের একটা বিশাল ভূমিকা পালন করে। এই জন্য দারুণ্যজাত প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন এবং এটাই মূলত দারুণ্যজাতের যে আদর্শগুলো, এগুলো আসলে আমরা সকলের দূরে পৌঁছে চাই আসলে। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাইকে। এই পর্যায়ে আমি মাহাদি ভাইকে, মাহাদি সম্ভবত মিউট করা, আপনি যদি আনমিউট করে নিতেন একটু। সরি, হ্যাঁ ঠিক আছে, আপনি সম্ভবত আরেকটা ডিভাইসে প্রবেশ করেছেন। হ্যাঁ, এই প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন ব্যাপারে আপনার মূল্যায়ন কি? বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের তো আসলে আমাদের তো বেসিক্যালি মোট আউটপুটটা কিন্তু এই মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠানের প্রাক্তনদের দিয়ে। তো এই বিষয়ে আপনি আপনার কিভাবে বিষয়টি দেখেন আমাদের দারুণনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের? না মানে এই ব্যাপারটা হচ্ছে আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে মানে এরকম একটা অ্যাসোসিয়েশন থাকার ইম্পর্টেন্সটা এইখানে, যেমন আমি জাস্ট একটা হয়তো এটাকে বলে নেটওয়ার্ক ইফেক্ট। তো পুরা দুনিয়ায় চলে আসলে নেটওয়ার্ক ইফেক্ট দিয়ে। আমরা যেখানে যা দেখি, আমরা যখন আসলে এখন প্রফেশনাল লাইফে কাজ করতে আসতেছি তখন আমরা দেখতেছি এটা, যে আসলে আমার যদি একটা নেটওয়ার্ক থাকে, সে ফর এক্সাম্পল আমি বুয়েটের ওই বড় ভাইটাকে চিনি, সে ওখানে কাজ করে, তাকে ধরলে আমি একটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সে ওখানে আছে, তাকে গিয়ে বললেই এটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। বা অনেক ধরনের নানান ধরনের রিয়েল লাইফে অনেক প্রবলেমে আমরা পড়ে যাই, যেগুলো নাকি আসলে একটা পরিচিত লোক থাকলেই সলভ করাটা হচ্ছে ভেরি ইজি ফর আস। তো আমার মনে হয় যে অ্যাসোসিয়েশনটার মেইন কাজটাই হচ্ছে এটা, নেটওয়ার্ক ইফেক্ট তৈরি করে ফেলা, যে সবাই সবাইকে চিনে, সবাই জানে যে ও ওখানে থাকে, ও এখানে আছে, ও এটাতে করে, সে এখানে আছে। তার মানে আমি জানি যে আমার যদি কোনো একটা প্রবলেম হয়, অ্যাটলিস্ট এইসব জায়গাতে আমার কোনো প্রবলেম নাই, বিকজ আই নো যে আই হ্যাভ সামওয়ান যে নাকি আমাকে আমাকে প্রোটেক্ট করবে, আমাকে হেল্প করবে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য মেইন থিং, যে পুরো দুনিয়া চলতেছে নেটওয়ার্ক ইফেক্ট দিয়ে। সো আই থিঙ্ক একটা অ্যাসোসিয়েশনের কাজটাই হচ্ছে সেই নেটওয়ার্ক ইফেক্টটা তৈরি করা, এন্ড উই আর ডুইং দ্যাট থ্রু আওয়ার অ্যাসোসিয়েশন, এন্ড ইটস গ্রেট, ইটস গ্রেট। থ্যাংক ইউ ভাইয়া। আমরা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনাদের দুজনের কাছ থেকেই, মাহাদি ভাই এবং ইব্রাহিম ভাই, এবং আপনারা দুজনে অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন এবং এই দারুণনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের নানাদের বন্ধু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে সময় দিয়ে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করবো এবং তার পরবর্তীতেও আমরা যে কোনো সময় অনুষ্ঠানটি দেখতে পারবো। এবং যে বিশেষ আজকে আশা করি বেশ কিছু বুলেট পয়েন্ট আলোচনা হয়েছে, বিশেষ করে আরবি ভাষা নিয়ে এবং গণিতের বিষয়, প্রবলেম সলভিং যে বিষয়গুলো নিয়ে মাহাদি ভাই কিন্তু উদ্ভাসেও বেশ কিছু দিন তিনি কাজ করেছেন। তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। এবং একই সাথে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আগামী পর্বে আমাদের প্রিন্সিপাল হুজুরের কিন্তু খুবই আগ্রহ আমাদের আজকে এই অনুষ্ঠানটি নিয়ে। তো আমরা একজন বাইরের মিশর থেকে একজন গেস্ট নিয়ে আসবো এবং বাংলাদেশে একজন বিসিএস ক্যাডার নিয়ে আসবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণনাথ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দারুণনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের নাহাতের বন্ধু অনুষ্ঠানে সবাই থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের অনুষ্ঠান এখানেই
ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।